বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী শিক্ষক, আইসিটি, চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়, চরপেশন ভোলা। আমরা আজ তথ্য যোগাযোগ প্রযুক্তির নবম শ্রেণীর অধ্যায় ৫ম পাঠ কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগ নিয়ে তোমাদের সামনে অনলাইন ক্লাসে আবার উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো এবং বাড়িতে নিরাপদে থেকে আমাদের এই অনলাইন ক্লাসগুলো সবাই ফলো করছো। অনলাইন ক্লাসগুলো আমরা মূলত বারবার একটা কথাকে রিপিট করতে পারছি না, অতএব আমরা একবারই কিন্তু চেষ্টা করি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা এগুলি পুনরায় বারবার ভিডিওগুলি টেনে তোমাদের ইচ্ছামতো তোমরা ব্যবহার করতে পারবে, সে আশা রেখে আমি আমার আজকের ক্লাসের দিকে আলোচনায় যাচ্ছি। তোমরা কম্পিউটার পর্দায় লক্ষ্য করো, এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। একজন কৃষক যে খেতে বসে কিন্তু সে কাজ করছে এবং ফোনে কথা বলতেছে। অফিসে তোমার কম্পিউটারগুলি ব্যবহার করতেছে এবং প্রযুক্তি ব্যবহার করে তারা কাজ করে। এখানে আরেকটা অ্যাপস আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের, এবং একটা অ্যাপস দেখতে পাচ্ছি টুইটারের। এখানে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সে দূরবীন দিয়ে দেখছে। এগুলি সব মিলিয়ে যদি আমরা বলি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে একেবারে কৃষক থেকে সাধারণ মানুষ থেকে একদম হাই থট পর্যন্ত এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কিন্তু ক্রমে বেড়েই চলছে। বিশ্ববাসীর সাথে, বিশ্বের অন্যান্য দরবারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অবদান রেখে অগ্রগতি হয়ে তারা অগ্রগামী হচ্ছে। এই ছবিগুলি দেখে কিন্তু আমরা আজকে বুঝতে পারছি যে আমাদের পাঠের বিষয়টা কি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগ ও বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। দুইটা বিষয়, কর্মক্ষেত্রে আর বিনোদনে। কর্মক্ষেত্র হচ্ছে আমার স্ব কাজের এরিয়া, আমরা যেখানে কাজ করতেছি সেই কার্যক্ষেত্রে সামাজিক যোগাযোগটা কতটুকু আমরা ব্যবহার করছি। সামাজিক যোগাযোগ বলতে কিন্তু আমরা অনেকগুলি বিষয়কে নিয়ে আসতে পারি, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। রেডিও, টেলিভিশন, এগুলি সামাজিক মাধ্যম। তারপরে আরও আছে, আমরা আমাদের মূল আলোচনায় গেলে সেগুলি পাবো। এই পাঠ শেষে আমরা আজকে কি কি শিখতে পারবো? বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবো, সামাজিক যোগাযোগের তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, এবং বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক দিকগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটির প্রভাবটা কি? কর্মদক্ষতা বলতে আমরা সাধারণত বুঝি যে কর্মদক্ষতা হচ্ছে একজন কর্মীর দক্ষতা অর্জন করা, এবং সেই দক্ষতা অর্জন করতে হবে আমাদেরকে এই ডিজিটাল যুগের ডিজিটাল সিস্টেমে, প্রযুক্তির যুগে প্রযুক্তি সিস্টেমে। সেই প্রযুক্তি সিস্টেমে শিখতে হলে আমাকে প্রথমে শিখতে হবে যে এই ইলেকট্রনিক শিক্ষাটা সেখানে লাগবে আমার কম্পিউটার, তারপরে ইন্টারনেট, মাউস, কিবোর্ড, এগুলি সব মিলিয়ে যা আমাকে নিজেকে তৈরি করার জন্য যা যা কিছু লাগে। অতএব এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে বর্তমান যে বাজার কর্মসংস্থানের, সেখানে দক্ষ ব্যক্তিত্বের অভাব থাকে, দক্ষ ব্যক্তির অভাব থাকে, দক্ষ কর্মীর অভাব থাকে। সেই নিজেকে যদি সেই দক্ষতা অর্জন করে আমরা বিদেশের বাজারে, দেশের বাজারে নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমাদের কর্মক্ষেত্রে কোনো কাজের কোনো অভাব হবে না। এখানে এই প্রযুক্তি শিখলে আমরা এই আইসিটির জগতে নতুন নতুন কর্মক্ষেত্র কিন্তু আমরা সৃষ্টি করতে পারবো। একটা উদাহরণ আমরা বলতে পারি, যেমন টেলিভিশন দেখে আমরা অনেক চাষবাস বা কোনো প্রযুক্তি আমরা বলতে পারি। টেলিভিশনের মাধ্যমে যেমন কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখে কৃষকেরা কিন্তু উপকৃত হয়। আমরা রেডিওর মাধ্যমে বিভিন্ন খবরাখবর শুনি, আবহাওয়ার খবর শুনি, এবং কোনো সংকেত থাকলে সেগুলি আমরা তার মাধ্যমে শুনে থাকি। এরপরে যে এখন অনেকগুলো মিডিয়া কিন্তু কাজ করতেছে। আমরা যে কাজটা কোনো এক সময় তোমার করতাম কিসের মাধ্যমে,
হাতে কলমে কাগজপত্রে, সেটা কিন্তু আমরা এখন করছি কিসের মাধ্যমে, যে লেখালেখির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, তারপরে মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে। এগুলি কিন্তু বর্তমান প্রযুক্তি এতটা তোমার এগিয়ে গেছে যে সেটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে কিন্তু চলছে। এরপরে আমরা দেখব যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবসা বাণিজ্য এবং কর্মক্ষেত্রে কী পরিবর্তন সাধিত হয়েছে। যে এখানে আমরা কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখে লক্ষ্য করো। এটা ব্যাংক, বিমা, বহুজাতিক কোম্পানি, সরকারি অফিস। এখানে ব্যাংকে কিন্তু তোমার এই আইসিটির ব্যবহার অহরহ চলছে, কারণ আমরা ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তি ছাড়া আমরা ব্যাংকে এখন কল্পনাও করতে পারি না। কাগজ কলমের কাজ শতকরা যদি আমরা সেখানে ব্যবহার করি তাহলে 5%, আর প্রযুক্তি ব্যবহার হচ্ছে 95%। এখানে বিমা, তাও একই অবস্থা। তারপরে বহুজাতিক কোম্পানি, বিদেশি কোম্পানি, দেশি কোম্পানিগুলিতে কিন্তু আমাদের এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সরকারি অফিস আদালতে তো কোনো বলতেই নেই, কারণ অফিস আদালতে কিন্তু এখন আরও অনেক আগ থেকেই কিন্তু এই প্রযুক্তি কিন্তু আমরা ব্যবহার করে আসছি। এখানে এসব প্রতিষ্ঠান দাপ্তরিক কাজ করতে বিভিন্ন সফটওয়্যারের কিন্তু প্রয়োজন হয়, এবং বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলি সফটওয়্যার তৈরি করে দিচ্ছে, এবং সেই সফটওয়্যারগুলি নিজস্ব আলাদা আলাদা পরিসরে আমরা কাজ করছি। যেমন এখানে আমরা কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড একটা প্রোগ্রাম, এটা পাওয়ার পয়েন্ট একটা প্রোগ্রাম, এটা গুগলের আইকন, এটা ইমেলের আইকন, এটা মাইক্রোসফট এক্সেলের আইকন, এটা হচ্ছে তোমার সফটওয়্যার ব্যাংকের আইকন। কোনটার কী কাজ আমি একটু সংক্ষেপে বলি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে তোমার লেখালেখির কাজে ব্যবহার করা হয়, যেটা আমরা সাধারণত বই, পুস্তক, কাগজপত্রে যখন কোনো কিছু লিখি সেটা আমরা এই প্রোগ্রামটা ব্যবহার করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে তোমার প্রেজেন্টেশন একটা প্রোগ্রাম। এইটা দিয়ে তোমার ফেস বাই ফেস ধারাবাহিকভাবে এটাকে উঠানো নামানো বা ইচ্ছামতো পাতায় পাতায় ব্যবহার করা যায়। এটাতে তোমার অ্যানিমেশন ব্যবহার করে কোনো লেখাকে ডিজাইনিং করা যায়, কালার করা যায়, আরও অনেকভাবে এটাকে ব্যবহার করা যায়। বিশেষ করে আমি তোমাদের সামনে যে ক্লাসটা এখন উপস্থাপন করছি এটা হচ্ছে তোমার এই পাওয়ার পয়েন্টের কাজ। এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু এই প্রেজেন্টেশনটা শুরু থেকে এই পর্যন্ত বা শেষ পর্যন্ত যে তৈরি করা, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি সেই ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই উপস্থাপন কিন্তু বিষয়টা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। এই আইকনটা হচ্ছে আমরা এটাকে দেখলেই চিনতে পারি সবাই, এটা হচ্ছে গুগল আইকন। এই গুগল আইকনটা এটার ব্যবহার করে ইন্টারনেটের এটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। এই গুগল আইকনে সার্চ করলেই তুমি ইন্টারনেট যে কোনো জায়গায় তুমি ঢুকতে পারবে, এবং নেটে কোথায় থেকে তুমি কী চাও এর মাধ্যমে সার্চ করে তা বের করা সহজেই সম্ভব হয়ে যায়। এটা হচ্ছে মেইল আইকন। আমরা যে মেইল বা মেসেজ এক স্থান থেকে অন্য স্থানে পাঠাই বা গ্রহণ করি, এটা হচ্ছে সেই মেইল আইকন। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের একটা আইকন। এই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা হচ্ছে একটা হিসাব নিকাশের একটা প্রোগ্রাম। এটা দিয়ে সহজে জটিল কাজটাকে কঠিনভাবে জটিল হিসাব নিকাশকে আমরা সহজে কিন্তু সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। এটা হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে তোমার ব্যাংকিং একটা প্রোগ্রাম। এটা ব্যাংকিংয়ের যত খুঁটিনাটি এবং সহজ জটিল যত লেনদেন হিসাব নিকাশ আছে সেগুলি এই সফটওয়্যারের মাধ্যমে তোমার সাধারণত সমস্যার সমাধান করা হয়। আমি তোমাদেরকে এই কথাগুলি বারবার বলতে পারছি না, তোমরা ইচ্ছা হলে এগুলিকে পুনরায় ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের মোবাইল বা কম্পিউটারের পর্দায়। এরপরে দেখো, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হয়। আমরা এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সাধারণত হার্ডওয়্যার। এখানে কিন্তু আবার একটা প্রশ্ন থেকে যায় যে হার্ডওয়্যারটা আবার কি। আমি সংক্ষেপে বলে রাখি, এই হার্ডওয়্যারটা হচ্ছে যে সকল মালামাল, যে সকল প্রযুক্তির যে যন্ত্রপাতিগুলো সাধারণত হাতে ব্যবহার করা যায়, ধরা যায়। আমার এটা হাতে একটা কলম তোমরা দেখতে পাচ্ছ। এই কলমটাকে যদি আমরা বলি যে এটা কি, হার্ডওয়্যার না সফটওয়্যার, তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে হার্ডওয়্যার, কারণ এই হার্ডওয়্যার তোমার সাধারণত হাত দিয়ে ধরা যায়, কিন্তু সফটওয়্যারটা হাত দিয়ে কখনো ধরা যায় না। যেমন একটা উদাহরণস্বরূপ আমরা বলি বাতাস, আমরা এটা কেউ দেখিও না, কিন্তু এটাকে ধরাও যায় না, কিন্তু এটা হচ্ছে তোমার সফটওয়্যার। আমাদের চোখের মধ্যে যে মণি থাকে,
এটা দেখি, কিন্তু এটাকে ধরতে গেলে এটাকে পাওয়া যায় না। সিনেমা হলে পর্দায় যখন ছবি চলে, যদি বলা হয় যে এখান থেকে একটা ছবি তোমরা ধরো, কিন্তু দেখা গেছে এই ছবি তোমরা ধরতে পারবে না, কেননা এটা সফটওয়্যার। কিন্তু যদি বলা হয় যে পর্দাটার উপরে ছবিটা ভাসে সেটাকে ধরো, সেটা হার্ডওয়্যার, সেটাকে ধরা যায়। কিন্তু এই হার্ডওয়্যারের টুকিটাকি কাজ যদি আমরা জানি বা শিখি, তাহলে আমাদের এটা কিন্তু একটা বিশাল কর্মসংস্থান বাজার আমাদের দেশে এবং দেশের বাহিরে কিন্তু চলমান রয়েছে। আমাদের দেশে এবং বিদেশি লোকেরা মানে এখান থেকে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার কিন্তু রোজগার করতেছে। যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজেই একটি কর্মবাজার সৃষ্টি করেছে। এই প্রযুক্তিটাই কিন্তু মূলত একটা কর্মের বাজার তৈরি করে ফেলেছে গোটা বিশ্বে। এখানে ওয়েবসাইট নির্মাণ, যে কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুললে সেখানে কিন্তু আমরা ভালো মোটা অঙ্কে কিন্তু একটা টাকা রোজগার করতে পারি। তারপর সার্ভিসিংয়ের কাজ, এটা কিন্তু আমরা সবাই জানি, সার্ভিসিংটা আমরা সবাই বুঝি। যেমন তোমার কম্পিউটার নষ্ট হয়ে গেলে যারা ঠিক করে, মোবাইল নষ্ট হলে ঠিক করে, যারা মেকানিক্যাল কাজ করে, এখানে কম্পিউটার এবং মোবাইলের ক্ষেত্রে বলা হয় সার্ভিসিংয়ের কাজ। এই কাজটি যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, দক্ষতা অর্জন করতে পারি, তাহলে কর্মক্ষেত্রে আমাদের এই দক্ষতা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারবো, সংসার মেনটেন করতে পারবো বা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আউটসোর্সিং, আমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারি, এটা আমাদের দেশে একটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে। আউটসোর্সিংটা হচ্ছে যে ঘরে বসে রোজগার করা। সেটা কীরকম? যে ইউটিউব চ্যানেলের ব্যবসা করা, ফেসবুকের ব্যবসা করা, এগুলি ঘরে বসে কিন্তু ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন দেশের কোম্পানিদের সাথে অনলাইনে যোগাযোগ করে কোনো প্রোগ্রাম তৈরি করে দেওয়া, কোনো সফটওয়্যার তৈরি করে দেওয়া বা কোনো ওয়েবসাইট তৈরি করে দিলে আমরা কিন্তু অনেক টাকা রোজগার করতে পারি। সাধারণত এই ধরনের রোজগারগুলিকে অনলাইনে কাজ করে ঘরে বসে বিদেশি টাকা অর্জন করাকে সাধারণত আউটসোর্সিং বলা হয়। এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কথাগুলি আমাদের কথার মাধ্যমেই কিন্তু চলে আসছে। তোমাদের ক্লাসে সরকারি দপ্তরের কাজ করার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন আমরা আমাদের মূল আলোচনায় কিন্তু বলেছিলাম। তোমরা সেই কথাগুলো তোমাদের নিজেদের খাতায় লিখে ক্লাস টিচারকে দেখাবে। এখানে আমরা কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখছো। এখানে একটা চিত্র ভিডিওর মতো ঘটছে। এটা হচ্ছে একটা ইন্টারনেট চক্র। আমরা জানি সাধারণত ইন্টারনেট গোটা পৃথিবীটাকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমরা পৃথিবীর যে কোনো আনাচে কানাচে বসেই কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি এবং এটা সেভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একটা জালকে উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি। যদি জালটা মারা হয়, তার ঘরগুলো একটা দেশ, সেই ঘরগুলোকে সাধারণত প্রত্যেকটা ঘরকে একটা দেশ যদি মনে করি, প্রত্যেকটা ঘরে কিন্তু ইন্টারনেট প্রচলিত আছে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে বসে অন্য প্রান্তের সকল খবরাখবর লেখা, পাঠানো এবং ইমেল পাঠানো, তথ্য নেওয়া বা আদান প্রদান করা সব কিছু আমরা এর মাধ্যমে করতে পারি। এরপরে যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা হচ্ছে আইসিটির একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের দেশে এটা না হলে এখন আর মনে হয় যেন কিছুই চলছে না। যে এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা এখন যোগাযোগ করতে পারি। আগে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করতাম, এরপরে বাটন সেটের মাধ্যমে যোগাযোগ করতাম, এরপরে তোমার এখন স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারতাম। এখন যার সাথে যোগাযোগ করি তাকে আমরা সরাসরি দেখতেও পারছি। এরপরে মেসেজিং, একজনকে এই অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা মেসেজ করে আমার মনের ভাব প্রকাশ করে তার কাছে পাঠাতে পারি। ব্লগিং এবং মন্তব্যটা ওয়েবসাইটের আমরা সেটা মন্তব্যটা লিখতেও পারি, লিখে এটা সামাজিকভাবে এটাকে প্রচার করতে পারি, সেটা হচ্ছে ব্লগিং। এই ব্লগিংয়ের মাধ্যমে আমরা আমাদের দেশের খবরাখবর উপরের তলা পর্যন্ত বা উপরের হাইতট পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি। সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মিথস্ক্রিয়াকে বোঝায়। এই যোগাযোগ, ভাব প্রকাশ এবং তথ্য আদান প্রদানই হচ্ছে সামাজিক যোগাযোগ। আইসিটি সামাজিক যোগাযোগের সুবিধাগুলো কি কি, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। আইসিটি সামাজিক সুবিধাগুলো কি কি তোমরা লিখবে। সামাজিক যোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি
বিনোদনের জন্য বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো, বিনোদনে আইসিটি, এখানে 2টা পয়েন্ট দেওয়া আছে। বিনোদন গ্রহণের প্রক্রিয়ার মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে। বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোকে গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। আচ্ছা, বিনোদনের ক্ষেত্রে যদি আমরা যাই, আমরা একটু পরবর্তী পেজে গেলে আমরা সেই বিষয়টা সুন্দরভাবে দেখতে পারবো। দেখো, একসময় বিনোদনের মাধ্যমটা কি ছিল? এটা সিনেমা হল, আমরা সেখানে গিয়ে সিনেমা দেখতাম। এটা হচ্ছে তোমার মঞ্চ, সে মঞ্চে যখন গান গাওয়া হতো তখন সেখানে তোমার গানের দলে দলে লোক সেখানে গিয়ে এটাকে দেখতো। এটা হচ্ছে খেলার মাঠে বসে কিন্তু খেলা দেখতো। এখন কিন্তু এত দর্শক, যেটা মাঠেও কিন্তু সামাল দেওয়া অনেক সময় সম্ভব হয় না বলে সেই মাঠের বাইরে থেকে বড় পর্দায় কিন্তু সেই খেলা দেখার এখন ব্যবস্থা রয়েছে। সিনেমা হল থেকে এখন প্রায় অনেকেই বেরিয়ে আসছি আমরা এখন ঘরে বসে নিজের মোবাইল স্ক্রিনে কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা খেলাধুলা সব কিছু দেখতে পাচ্ছি, বিনোদনের গান, বাদ্য বাজনা সব কিছু দেখতে পাচ্ছি, খেলা সব দেখতে পাচ্ছি, ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। সিনেমা হল, গানের জলসা, খেলার মাঠ। পরে বিনোদনের মাধ্যম হয়ে ওঠে কি দেখো, রেডিও, টেলিভিশন, কম্পিউটার। এরপরে আমরা রেডিওর মাধ্যমে গান শুনি, খবরাখবর শুনি, আবহাওয়া বার্তা শুনি। এরপর এটার থেকে আরও উন্নত হয়ে আসলো কি তোমার সাদা কালো টেলিভিশনে আমরা ছবি বা সিনেমা, খবর সব কিছু আমরা দেখতে পাই। এরপরে আসি কি কম্পিউটারে এই মাধ্যমগুলি, এখন কম্পিউটারের মাধ্যম কিন্তু আমরা যোগাযোগ করে সেগুলি আমরা দেখতে পাই। বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বড় কোম্পানিগুলোই কম্পিউটারের মালিক হয়ে উঠেছে। এই যে মাইক্রোসফট একটা বিশাল কোম্পানি, পৃথিবীর সেরা কোম্পানি। এই মাইক্রোসফট কোম্পানির যিনি মালিক, তিনি হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী। এরপরে তোমার যখন কম্পিউটার আবিষ্কার করা হয়, প্রথম আবিষ্কারকৃত কম্পিউটারের মাধ্যমে শুধু হিসাব নিকাশের কাজ ছাড়া আর কিছুই করা যেত না, কিন্তু এখন এই কম্পিউটার দিয়ে মানে এমন কোনো কাজ বাদ নাই যেটা করা যায় না, সব কিছু এর মাধ্যমে করা যায়। এখন অনেক লোক কম্পিউটার ব্যবহার করে বিনোদনের বিভিন্ন মাধ্যমে সুবিধা নিচ্ছে। কম্পিউটার ব্যবহার করে তোমার সিনেমা দেখা যায়, ছবি দেওয়া যায়, গেমস খেলা যায়, এবং এই যে আমরা চিত্রের মধ্যে তারই একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন গান গাইতেছে, তারপর আলোকচিত্র তৈরি করা যাচ্ছে, খেলার মাঠ, এখানে খেলা দেখাচ্ছে, এখানে সিনেমা আমরা দেখতে পাচ্ছি। এগুলি সব কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বদৌলতেই কিন্তু এতটা সুন্দরভাবে সম্ভব হয়েছে। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো। এখানে একটা দেখতে পাচ্ছি সিডি। এই সিডির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে এগুলি পুনরায় আবার টিভি এবং টেলিভিশনে বা কম্পিউটার দিয়ে সেগুলি পুনরায় আমরা দেখতে পাই। এরপরে কি দেখাচ্ছে যে কম্পিউটার চালাচ্ছে, ইন্টারনেট ব্যবহার করে গান এবং চলচ্চিত্র, আলোকচিত্র, সিনেমা দেখা যাচ্ছে। মানে সিডি এখন আর প্রয়োজন হয় না, অনলাইন থেকে সার্চ দিলে যে কোনো গান সব সময় কিন্তু সেখান থেকে আমরা এনি টাইম আমরা সেগুলি দেখতে পারবো। এরপরে তোমার বিনোদনে গেমস খেলা, কম্পিউটারে গেমস খেলা, অ্যানিমেশন তৈরি করা, কম্পিউটার দিয়ে অ্যানিমেশন তৈরি করে প্রেজেন্টেশনকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তোমাদের জন্য কর্মক্ষেত্রে ব্যবহারের কয়েকটি সফটওয়্যারের নাম বলো। 2টি সামাজিক যোগাযোগ ব্যবস্থার নাম বলো। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে। দ্রুতগতিতে ইন্টারনেটের জন্য কোন ধরনের নেটওয়ার্ক প্রয়োজন? আমরা তোমাদেরকে এই প্রশ্নগুলি দেওয়ার আগে একটু বলে রাখি যে আমরা এখানে মূলত সংক্ষিপ্ত আকারে মূল বক্তব্যটা প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, কেননা তোমাদের বইয়ের ভিতরে এর বিস্তারিত আরও অনেক বিষয় আলোচনা রয়েছে। তোমরা সেগুলি ভালোভাবে দেখবে এবং নিজেকে মূল্যায়নের জন্য তৈরি করবে। আর এই প্রশ্নগুলো লেখে উত্তর তৈরি করে তোমার ক্লাস টিচারের কাছে তুমি জমা দেবে। তার সাথে আরও একটা প্রশ্ন, ইন্টারনেট গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগের মাধ্যম, এই উক্তিটি বিশ্লেষণ করো। তোমার খাতায় এর উত্তরটাও তোমরা তৈরি করবে বই পড়ে। এবং আশা করি তোমরা যেখানে আছো আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তোমরা সেগুলি দেখবে এবং ভালোভাবে অনুধাবন করে নিত্য নতুন অনেক কিছু তোমরা শিখতে পারবে বলে আমি মনে করি। এবং তোমাদের কাছ থেকে অনলাইন ক্লাস থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।